तो कैसे आप सब, क्या हाल चाल? मस्त एकदम। তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়েছিলাম, মানে পিভি ইকুয়াল টু আরটি পড়েছিলাম, ঠিক আছে? তা আজকে আমাদের টপিক হচ্ছে কি অ্যাভোগাড্রো প্রকল্প। টুডেস টপিক কি? অ্যাভোগাড্রো প্রকল্প। প্রকল্প, ঠিক আছে? তাহলে শুরু করার আগেই বলে রাখি, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স ইন এইচডি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, ঠিক আছে? তা অ্যাভোগাড্রো প্রকল্প এটা শুরু করার আগে আমরা আগে মোলার আয়তন জেনে নেব। মোলার আয়তন কি? নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের এক গ্রামে যত সংখ্যক গ্যাসের অণু থাকে তাকে কি বলে? মোলার আয়তন, ঠিক আছে? সহজ কথায় বললে হয় নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় মোলার আয়তন কি বলে? নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় এক মোল বা 1 গ্রাম অণু পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, মোলার আয়তন মনে রাখলাম। তবে এটা তোমাদের বইয়ে নাই, তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি। 1 মোলে মানে বা 1 গ্রাম অণুতে কত সংখ্যক অণু থাকে, সংখ্যাটা হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট 6.022 ইন্টু 10⁻23। এটা মনে রাখবে, ঠিক আছে? আর এই এসটিপিতে সকল গ্যাসের আণবিক আয়তন কত? 22.4 লিটার। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপিতে কি সকল গ্যাসের আয়তন, সকল গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে? এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আচ্ছা, এটা তোমরা নোট করে নাও, এরপরে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, এবার আমরা পড়বো কি অ্যাভোগাড্রো প্রকল্পের সূচনা। তোমরা ছোটোবেলায় ডাল্টন বলে একটা বিজ্ঞানীর নাম পড়েছ কেমিস্ট্রিতে। সেই ডাল্টন কি বলেছিল? সেই ডাল্টন বলেছিল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের পরমাণু তার সরল সংখ্যার অনুপাতে যুক্ত হয়। সে ঠিক আছে, সে বলল, কিন্তু তাই দেখে আর গেলুসাক তোমরা আগের দিন পড়েছো। সেই গেলুসাক কি বলেছে? গেলুসাক বলেছে কি একই তাপমাত্রায় আর একই চাপে আর একই তাপমাত্রায় কোনো পদার্থের বিক্রিয়া, কোনো মৌলের বিক্রিয়া তার আয়তনের সরল সংখ্যার অনুপাতে যুক্ত হয়। ডাল্টন বলেছে তার মৌলের অণুর সরল সংখ্যার অনুপাতে, আর গেলুসাক বলেছে কি আয়তনের সরল সংখ্যার অনুপাতে, ঠিক আছে? আর এই যে ডাল্টন আর গেলুসাক, এই দুটো বিজ্ঞানীর
সমন্বয়ে বিজ্ঞানী বার্জেলিয়াস, ওরা জানতে পারবে লোকটা খুব মাথা খারাপ লোক ছিল। এই বিজ্ঞানী বার্জেলিয়াস দুটো সূত্র মিলে একটি নতুন প্রকার তার মত প্রকাশ করেন, নতুন ধরনের একটা মত প্রকাশ করেন। তা সেই বার্জেলিয়াসের মতটা কি? বার্জেলিয়াসের মতে, বাজেলিয়াস নয়, তো বাজেলিয়াসও মনে রাখতে পারো, বাজে মত দিয়েছিল। বার্জেলিয়াসের মতে একই চাপে ও উষ্ণতায় সকল প্রকার গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। একই চাপ উষ্ণতায় সকল প্রকার গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, তাই তো? এই সমান সংখ্যক অণু বললাম, সমান সংখ্যক পরমাণু। এই অণু আর পরমাণু জিনিসটা কিন্তু আলাদা, একই নয়। ইনি বলছেন সমান সংখ্যক পরমাণু বর্তমান। অণু হলেও এক হতে পারে, কিন্তু পরমাণু একই থাকবে না। সেই সূত্রটা সেটা এই অ্যাভোগাড্রো বুঝতে পেরেছিলেন যে না, হয়তো এই বার্জেলিয়াস হয়তো ঠিকঠাক সূত্র দিচ্ছে না, ঠিকঠাক মত দিচ্ছে না, কিছু একটা গণ্ডগোল আছে। সেই গণ্ডগোল দেখেই তিনিও অনেক গবেষণা চালালেন যে অণু কী, পরমাণু কী। তিনি বুঝতে পারলেন যে কোনো পদার্থের মধ্যে অণু আর পরমাণু একই থাকে না, বরং বেশ কয়েকটা পরমাণু মিলে, মানে নির্দিষ্ট মোলের ক্ষেত্রে বলছি, কতগুলো নির্দিষ্ট পরমাণু মিলে গিয়ে একটি অণু তৈরি হয়। যেমনি ধরো এই জলের ক্ষেত্রে, বাষ্পর ক্ষেত্রেই H2O মানে কি? দুটি হাইড্রোজেন অণু, মানে কি দুটো হাইড্রোজেন তার সাথে একটি অক্সিজেন অণু মিলে গিয়ে একটি জলের অণু H2O তৈরি করছে। পরবর্তীকালে তোমরা কেমিস্ট্রিতে জানবে যে কী করে তৈরি হচ্ছে হাইড্রোজেনের, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। তো এটি কাজে বাড়ি দিতে হয়েছিল, এই দিনের বেলা হলেই অসুবিধা, অন্য সময় আমি রাতে পড়াই। তাহলে অ্যাভোগাড্রোর মতানুসারে আমরা আর কি জানতে পারি? অ্যাভোগাড্রোর মতানুসারে যে প্রতিটি পদার্থই বা প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু সমন্বয়ে গঠিত, আর এই পদার্থের ধর্মই এই প্রতিটি অণুর ধর্মের উপরেই নির্ভর করে। তাহলে অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা লেখা আছে, সেটা কি? অ্যাভোগাড্রোর মতানুসারে সমস্ত পদার্থ কতগুলি পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তো প্রতিটি পদার্থই কি? প্রতিটি পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আর এই কণাগুলিকে কি বলে? এই কণাগুলিকেই বলে অণু, ঠিক আছে? এই কণাগুলিকেই বলে অণু। আর এই পদার্থের সব ধর্মই এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে।
থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকেই কি বলে? অণু। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকেই অণু বলে। ঠিক আছে, পদার্থের সব ধর্মই, এখানে ধর্ম মানে পদার্থের ধর্ম মানে পদার্থের বৈশিষ্ট্য, ধর্ম মানে সেই অনেকে আবার মনে করে নেবে আমি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বলছি, কেউ কেউ তো আবার শুরু করে দেবে যে ধর্ম নিয়ে এই দল রাজনীতি করছে, এখানে স্যার আমাদের ধর্ম নিয়ে বিজ্ঞান ঢুকিয়ে দিচ্ছে। ওই ধর্ম নয়, ধর্ম মানে বৈশিষ্ট্য। ঠিক আছে, যা লেখা হয়েছে মুছে দিলাম। তাহলে অ্যাভোগাড্রোর যে মেন সূত্র, সেই সূত্রটা কি? অ্যাভোগাড্রোর প্রকল্প তো আমরা জানলাম, এই করেছিল অ্যাভোগাড্রো, সূচনা আমরা জানলাম। এবার কি অ্যাভোগাড্রোর সূত্র? তা অ্যাভোগাড্রোর সূত্র কি বলছে? অ্যাভোগাড্রোর সূত্র বলছে একই তাপমাত্রায় ও একই চাপে সকল প্রকার গ্যাসের সমায়তন, সকল প্রকার গ্যাস বলছি, ওটা তো ওই গেলুসাকি বার্জেলিয়াসের সূত্র বলেছিল যে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। সম আয়তন সকল গ্যাসে হবে, তাহলে কি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান মানে থাকে, বর্তমান পত্রিকা নয়। এই তো এবার বুঝতে পারলে? তাহলে এবার তুলনা করে বলো, বার্জিলিয়াসকে বলেছিল একই চাপ ও উষ্ণতায় সকল প্রকার গ্যাসে সমান সংখ্যক অণু বা সমান সংখ্যক পরমাণু থাকে। আর অ্যাভোগাড্রো কি বলছে? একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে ব্যাপারটা হয়ে গেল ঠিক উল্টো। সকল প্রকার গ্যাসে সমান সংখ্যক কী করে থাকবে? সে তো থাকা তো কথা নয় না। সকল প্রকার গ্যাস কি একই কণার সমন্বয় ঘটে নাকি? সবার কি পরমাণু সমান নাকি? একই নাকি? যে থাকবে। এই জন্যই অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করেছিল, এই সূত্রটা প্রতিস্থাপন করেছিল। তা এবার আসি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ তোমরা একটা আগেও পড়েছো, পিভি ইকুয়াল টু আরটি। তবে এবার আমরা কি দেখব? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা কীভাবে হচ্ছে। তা পিভি ইকুয়াল টু আরটির ক্ষেত্রে কি বলেছিলাম যে এটা আমরা বয়লার চার্লসের সূত্রের সমন্বয়ে পেয়েছিলাম। তো এটাও ঠিক একইভাবে প্রথমে ধরে নিতে হবে যে ধরি টি উষ্ণতায় পি চাপে n গ্রাম অণু বা এটাকে n মোলও বলতে পারি, n মোল গ্যাসের আয়তন ভি, তাই তো, গ্যাসের আয়তন ভি। তাহলে বয়েলের সূত্র থেকে কি পাই আমরা? বয়েলের সূত্র থেকে শিখছি ফ্রম বয়েলস ল। বয়েলের সূত্র থেকে কি পাই? বয়েলের সূত্র থেকে P
টি প্রপোর্শনাল টু 1/v, বা এটাকে লিখতে পারি কি ভি প্রপোর্শনাল টু 1/p, তাই তো লিখলাম। আর ফ্রম চার্লস ল থেকে কী পাই, টি প্রপোর্শনাল টু ভি, তাহলে হবে কি ভি প্রপোর্শনাল টু টি লিখতে পারি 2 নাম্বার। তো এবার কি দুটি সূত্রের সমন্বয়, কম্বাইনিং 1 and 2 কি পাই, ভি প্রপোর্শনাল টু টি বাই পি, বা কি পিভি ইকুয়াল টু এই তো ভি প্রপোর্শনাল টু টি বাই পি, তো এখান থেকে কী পাই ভি ইকুয়াল টু আর টি বাই পি, পিভি ইকুয়াল টু আর টি, এটা তো পেয়েছিলাম। তা এবার যেখানে বলেছে যে এন গ্রাম অণু, তা এন গ্রাম অণুর জন্য কি হচ্ছে, তা এবার যখন অ্যাভোগাড্রো এলো তখন অ্যাভোগাড্রোর সূত্রানুসারে আরেকটা কী পাওয়া গেল, এটা গেল বয়লার চার্লসের সূত্রে সমন্বয়। আর ধরো এই যখন ভি প্রপোর্শনাল টু 1/p কখন হবে, যখন এন আর টি স্থির, আর ভি প্রপোর্শনাল টি কখন হবে, যখন এন আর পি স্থির। তা অ্যাভোগাড্রোর মতানুসারে কি, অ্যাভোগাড্রো কি বলেছে, সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, তাহলে কি সমান সংখ্যক অণু থাকে, তাই তো। তাহলে চার্লস ফ্রম অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোর সূত্রানুসারে কি ভি প্রপোর্শনাল টু এন হবে, তাই তো। এটা 3 নাম্বার। আর এটা কখন হবে, যখন পি ও টি স্থির, ঠিক আছে। তাহলে এবার কি 1, 2 আর 3, এই তিনটের কম্বিনেশন কী হবো, 1, 2 ও 3 এর সমন্বয় পাই। একটা বাংলা একটা ইংলিশ হয়ে গেলো, দাঁড়া তোমরা লিখে দেবে 1, 2, 3 এর সমন্বয় পাই, তো কি 2 and 3 কি পাই, ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু আর ইন্টু এন টি বাই পি। তা এবার লিখতে পারি পিটা এখানে ভাগে আছে, এখানে গুণে চলে আসলে লিখতে পারি পি ভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। তা এটাই কি, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, এটাই কি আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে। আর এখানে যে আর এর মান, আর এখানে কি বলে, আর এর একটা টার্ম আছে, আরটাকে কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। এবার আমরা এই আরটা সম্পর্কে জানবো, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আর সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা সম্পর্কে একটু জেনে নিই। এটা আর এর মান বার করা কী করে সেটা কোনো পরীক্ষাতে আসবে না, তবে এটা নিয়ে তোমাদের বলে রাখি। আর এর মাত্রা কি হচ্ছে
মাত্রা হবে কি এম, আর এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 2 বাই মোল ইন্টু কেলভিন, তাই তো? এটা টি টু দি পাওয়ার -2 হবে, ধরো -2, আর এটা অ্যাকচুয়ালি কি হবে এল কিউব আর এম -1, তাহলে পুরো এটা এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি এম, ভালো করে বলছি দাগ পড়ে যাচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই মোল কেলভিন, আর মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে দেবে, এটা মনে রাখবে। আর আর এর মান, আর মানটাকে মনে রাখবে কি মান দুটো আছে, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর একটা সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে আর এর মান কত? এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 এত আর্গ। আর সিজিএস পদ্ধতিতে কি এইটা ইন্টু 10⁻7 8.31, এক মিনিট, এটা আর্গ হবে না, কারণ আর মানে ধ্রুবক, তো ধ্রুবকের কোনো একক হয় না। এর মান কত? 8.314 ইন্টু 10⁻7, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে। এই ধ্রুবক দুটোর মান কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাই এরপরে যে টপিকটা তোমাদের আছে, টপিকটা কি হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। এই টপিকটা তোমরা বোঝানোর তেমন কিছু নাই, তোমরা বই থেকে করে নিতে পারবে। তাহলে প্রথম একটু বুঝিয়ে দিই। প্রথম ক্ষেত্রে কি বলেছিলাম যে প্রথম ভিডিওতেই তোমরা যদি দেখো, আমি বলেছিলাম যে গ্যাসের অণুগুলি স্বাধীনভাবে চলাচল করতে পারে। একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমাদের লাগবে, সে মাধ্যমিক হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, ওখানে তোমাদের লাগে বেশি করে, সেটা হচ্ছে মুক্ত পথ। তো মুক্ত পথ কাকে বলে? যে তোমাদের বোঝাচ্ছি যে কোনো গ্যাস ধরো আবদ্ধ পাত্রে রাখা আছে, কোনো গ্যাস, অণুগুলি অণুগুলি সবসময় বিচরণ করছে, দূরে দূরে আছে, সবসময় খুল্লা বিচরণ করছে। এই বিচরণ করতে করতে কি অণুগুলি কখনো না কখনো কি পরস্পরের সাথে ধাক্কা খাচ্ছে। তো এই একটা ধাক্কা খেলো, তারপরে এই অণুটা গিয়ে আবার এই অণুটার সাথে আবার একবার গিয়ে ধাক্কা খেলো, ঠিক আছে? এই যে এর মধ্যবর্তী দূরত্ব, এটাকে কি বলে? মুক্ত পথ, তাই তো? আর তাহলে এবার গড় মুক্ত পথ কাকে বলে? তো প্রথমত বলো গড় কাকে বলে? কতগুলো জিনিস, কতগুলো আইটেম বাই ততগুলো গড় বার করে, মানে প্রত্যেকটি অণু প্রত্যেকবার ধাক্কা খাবে, একবার ধাক্কা খেলো আবার ধাক্কা খেলো, তাদের মধ্যে যে এই দুটোর মধ্যে যে গড় দূরত্ব মানে এই কটা সব কটা মিলে যোগ করে যতবার ধাক্কা খাবে তত দিয়ে ভাগ করে দেবে, যে গড় যে দূরত্বটা হবে সেটা হচ্ছে গড় মুক্ত পথ, ঠিক আছে? এই জিনিসটা তোমরা জানবে। তাহলে কি তাই আশা করি তোমরা এবার বুঝতে পারলে। আর একটা হচ্ছে গ্যাসের ব্যাপন তোমরা জানো, তোমাদের ঘরে দেখবে মশা মারলে কি একটা ধূপকাঠি ধরায় কিংবা মর্টিন জ্বালায়, তখন কি হয়?
মর্টিন থেকে কিংবা ধূপকাঠি থেকে একটি গ্যাস বেরোয় যেটা মশাদের জন্য ক্ষতিকর, সেটা কি ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে। ঘরের বাতাসে ঘর তোমাদের ধরো মশা, এখানে ধূপকাঠি কিংবা মর্টিন ফর্টিন ধরালো কিছু, ঠিক আছে। এই যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু আস্তে আস্তে একটা ওর মধ্যে দিয়ে গোটা রুমে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। মানে ব্যাপন অ্যাকচুয়ালি জিনিসটা কি, তুমি ধরো জলের মধ্যে জল আছে, তার মধ্যে কিছু একটা রঙের গুলি ফেললে আস্তে আস্তে কী দেখবে, কোনো ধরো নীল রঙের গুলি ফেললে তাহলে আস্তে আস্তে কী দেখবে, গোটা জলটাই নীল রঙের হয়ে গেল কিছুক্ষণ পরে। মানে কি, এর অণুটা গোটা জলের মধ্যে ছড়িয়ে পড়লো। তো এই জিনিসটাকেই ব্যাপন বলে। তাহলে এবার তোমাদের সংজ্ঞাতে কি লেখা আছে, যে পরস্পর রাসায়নিক বিক্রিয়া না করে দুই বা তার বেশি গ্যাস একটি সমসত্ব মিশ্রণে ছড়িয়ে পড়াকে গ্যাসের ব্যাপন বলে। মানে ঘরের মধ্যে কি হাওয়া আছে, হাওয়ার মধ্যে কি এক গ্যাস থেকে এই মর্টিন ধরালে এই গ্যাস ছড়িয়ে পড়লো, এটাকেই বলে ব্যাপন, গ্যাসের ব্যাপন, ঠিক আছে। তো কি গ্যাসের ব্যাপন, সংজ্ঞাটা কি লেখা আছে, গ্যাসের ব্যাপন। তাহলে কি আছে তোমাদের, পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া না করে পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া না করে দুই বা ততোধিক গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি পরস্পরের সাথে স্বতঃস্ফূর্ত হবে, এখানে স্বতঃস্ফূর্ত হবে লিখতে ভুলে গেছি, স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, দেখি একেই গ্যাসের ব্যাপন বলে, তাই তো। ঠিক আছে, তাহলে এবার তোমাদের এই গ্যাসের আচরণ চ্যাপ্টার এবার শেষ করলাম এই করেই। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে তাপ, হিট, ঠিক আছে। তাহলে যেটুকু পড়ালাম সেটুকু সবাই একবার বই থেকে পড়ো, রিভাইজ করো, এর যে নিউমেরিক্যালগুলো আছে নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করো। অসুবিধা হলে ওকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আসি। আচ্ছা, 1 মিনিট বন্ধ করলাম না, যে তোমাদের একটা টপিক জানানো হয়নি, সেটা হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর গণনা। কি আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর গণনা, ঠিক আছে। তা আদর্শ গ্যাস সমীকরণ এটা কি বললাম আমরা, PV = NRT, তাই তো।
তা এন মানে কি 1 গ্রাম অণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেটাই এন। তা এখানে এনকে কিন্তু আমরা কি লিখতে পারি, ডাব্লিউ বাই ভি। তো এনকে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মানে কি গ্যাসের ওজন, আর এম মানে কি মোলার ভর। তাই তো, মানে গ্যাসের টোটাল আর গ্যাসের 1 মোলের যে ভর সেটাই হচ্ছে এন লিখতে পারি। তাহলে এই নিয়ে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি লিখতে পারি। এবার এই নিয়ে তোমাদের একটা বই থেকে একটা নিউমেরিক্যাল দেখিয়ে দিচ্ছি, তোমাদের যে প্রবলেমটা দিলাম যে 1 বায়ুমণ্ডলের চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 2.19 লিটার, তাহলে গ্যাসটির আণবিক ভর কত? ভিডিওটা পজ করে তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, এটা সবাই জানো তোমরা, পিভি ইকুয়াল টু এন আর টি। এনকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ বাই এম, তাই তো। এখানে পি দেওয়া আছে কত, 1 বায়ুমণ্ডলের চাপ, আর ভি আয়তন কত 2.19 লিটার, 2.19 লিটার। গ্যাসটির আর এই যে ডাব্লিউ ওজন, গ্যাসটির ওজন দিয়েছে কত 3.7 গ্রাম, তাই তো। আর টি এর মান এখানে বার করি, টি এর মান 17 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, সমান 273 প্লাস 17 কেলভিন সমান কত হচ্ছে 290 কেলভিন, ঠিক আছে, 290 কেলভিন। তাই আর এম এর মান আমাদের এখানে বার করতে হবে, গ্যাসটির আণবিক ভর কত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 × 2.19 সমান 3.7 ইন্টু আর এর মান বলে রাখি এখানে 0.082 ইন্টু টি মানে কত 290 কেলভিন বাই এম, এই যে এম। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এম সমান 3.7 ইন্টু 0.082 ইন্টু 290 বাই 2.19, ঠিক আছে। এবার এটা আমরা লিখতে পারি, এইটুকু দেখে নাও সবাই। এখানে আর এর মান বলে দেয়নি, এটা কিন্তু আর এর মানটা কিন্তু প্রশ্নে বলে দেবে, ঠিক আছে। আর এর মান আর সমান 0.082 বলে দেবে, ঠিক আছে। তাহলে এবার অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা তোমার, তো এটা তোমরা করতে পারো 37 ইন্টু 0.082 ইন্টু 29 বাই এই পয়েন্ট উঠে গেল এইদিকে, আর একটার ভাগ হয়ে গেল, তাহলে 219, এখানে 0.1 ঘর পিছিয়ে গেল, তা 219। তা অ্যান্সার কত হবে 40 করে নেবে তোমরা, 40.2
18 গ্রাম, এত গ্রাম হবে। ঠিক আছে, এবার করে নেবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারলে। তো এরপরে তোমাদের তাপ চ্যাপ্টারটা শুরু করব। তা ভালো থেকো, যা পড়ালাম তাই রিভাইজ করো। ঠিক আছে।